কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মাম, ডেইলি লাইফ উইথ মামে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30 মতো বাজতে যায়, আর আমি কিছুক্ষণ আগেই মায়ের বাড়িতে এসেছি। সকাল সকালই মা ফোন করেছিল, বলল চা খাবি, আর একসাথে চা খাও। তো সেই কারণে ঘুম থেকে উঠেই আমি এই বাড়িতে চলে এসেছি। আর এনাকে তো তোমরা অনেকেই চেনো, ওর নাম বুজো। একদম ছোট্টবেলায় ওকে এনেছিলাম ভাই আর আমি। তো ও এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এই জানলার সামনে চেয়ারটা থাকে, ওই জানলার সামনেই বসে থাকে। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে, গাছপালা, বাড়ির সামনে একটা পুকুর আছে, তো ওই দিকেই ও তাকিয়ে থাকে চেয়ারে বসে। ওই চেয়ারে আর কেউই বসতে পারে না, ওই চেয়ারটাতে ওই বসে থাকে সারাটা দিন। ও ভাইয়ের সাথেই ঘুমায়, ভাইয়ের খাটে। তো ঘুমোচ্ছিল, আমি এসেও দেখি ও ঘুমোচ্ছিল। তো এসে ওকে একটু আদর করলাম। তারপর এই যে মা আর আমি মিলে চা খেতে বসে গেছিলাম। আমি তো দুধ চা খেতে পারি না, দুধ চা খেলেই আমার বুকে যন্ত্রণা হয়, আর দুধ খাওয়া তো আমার বারণ। সেই কারণে মাকে বললাম একটু আদা দিয়ে চা করো। তো মা আদা দিয়ে চা করেছিল। তবে বিস্কুটও খাওয়া বারণ আমার, কিন্তু এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য এনেছি, একদিন খাবো। আর তো ঘরে তো চা বিস্কুট আমি খাই না। আর মায়ের জন্য একটা বাউলি এনেছি, মা এইটা কখনোই খায়নি। তো মাকে বললাম এর ভিতরে চকলেট আছে, দেখো চকলেট রুটি খেতে ভালো লাগবে। তো মা বললো, মা খেয়ে বললো বেশ ভালো হয়েছে। তো মা আর আমি দুজন মিলে এখানে বসে চা খাচ্ছিলাম, আর অনেক কথা আলোচনা হচ্ছিল। ওই মায়েরা যেরকম চিন্তা করে, কি করবে না করবে, কি হবে। আমি বললাম যেটা হবে, ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। আমি ভেবে না ভেবে কিছুই করতে পারবো না। আমার ভাগ্যে যেটা লেখা সেটাই হয়েছে এতদিন, আর এখনও ভাগ্যে যা আছে সেটাই হবে। পরিবর্তন তো ঘটাতে পারবো না আমি, তো সেটাই আমাকে মেনে নিতে হবে। যাই হোক, কথাবার্তা বলার পর মা কিছু জিনিস, পুরনো কিছু জিনিস বার করে আমাকে দেখাচ্ছিলো। এটা আমার ঠাকমার ব্লাউজ, জানো, ঠাকমা এটা রেখে দিয়েছিল যত্ন করে। তো মা বলছে দেখ তোর ঠাকমার ব্লাউজ, শাড়িটা আমি বাড়িতে নিয়ে গেছিলাম। আর ঠাকমা জিনিসপত্র খুব যত্ন করে রেখে দিতেন। আর ঠাকমার শাড়িগুলো না আমিই কেচে দিতাম মাঝে মধ্যে, সাদা শাড়িগুলো। তো একটা শাড়ি আমি স্মৃতি হিসেবে রেখে দেবো বলে নিয়ে গেছিলাম। তারপরে এমন এক ঘটনা ঘটে, আমি সেটা অন্য আরেকদিন তোমাদেরকে বলবো। শাড়িটা আমি এই বাড়িতে দিয়ে যেতে বাধ্য হই। যাই হোক, তো মা এখানে দেখো না, সেই পুরনো ফটো বার করেছিল। প্রথমে যে একটা ছোট বাচ্চার ছবি দেখলে, ওটা আমার ভাই তখন ক্লাস 5-এ পড়ে। ছোটোবেলাকার ছবি, পুরনো ছবিগুলো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর শাড়ি পরা ছবিটা মায়ের। আমার একটা বাহা শাড়ি ছিল, সে একটা সিরিয়াল হতো না বাহামণি, তো ওই বাহা শাড়ি আমার একটা ছিল। আমার খুব কাছের একজন মানুষ আমাকে উপহার দিয়েছিলেন। সেই শাড়িটা পরিয়ে মাকে জোর করে একটা ছবি তুলেছিলাম। আমার মা তো সেরকম একটা সাজগোজ করে না, ওই একটা খোপা করেই সারা জীবন কেটে গেল মায়ের। তো জোর করে আমি ওই ছবিটা তুলিয়েছিলাম। আমার মায়ের এখনও বিশাল লম্বা লম্বা চুল, জানো। আর মা আমাদের দুই বোনের থেকে দেখতে অনেক সুন্দর। তো এই ছবিগুলো বের করেছিল। আর শেষে যে ছবিটা দেখলে, হলুদ গেঞ্জি পরা, ওটা অনেক বছর আগের ছবি। আমার এক বান্ধবী ছিল, বান্ধবী বা বোনও বলতে পারো, আমার খুব কাছের মানুষ ছিল সে। তো সেই বোনটার বাড়িতেই ছবিটা তুলেছিলাম, সেই বোনটা তুলে দিয়েছিল। ওটা অনেক বছর আগের ছবি। তো এই ছবিগুলো দেখলাম, ভেবেছিলাম বাড়ি ফিরে আসবো, মানে এই বাড়িতে চলে আসবো। মা বলে থেকে যা, বিকেলে যাবি, কি করবি গিয়ে। ওই জন্য আর বাড়ি ফেরা হলো না। ভাবলাম ঠিক আছে চলো থেকে যাই তাহলে। তো বোন বলে তুই আছিস, তাহলে একটু কচু শাক রান্না করবি। বোন কচু শাক তুলে দিয়েছে, আর মা কেটে কুটে ধুয়ে চাপিয়ে দিয়েছে। বোন সেদ্ধ করছিল, কিন্তু আমি বলি তুই উঠে যা, আমি করছি। আমার উনুনের কাছে বসতে খুব ভালো লাগে। তো ওকে জোর করে আমি উঠিয়ে দিয়ে আমি উনুনের কাছে বসে গেছি। ওরাই সব কিছু জোগাড় জাটি কেটে কুটে সব কিছু জোগাড় করে দিয়েছে, আর আমি কচু শাকটা রান্না করছিলাম। খুন্তিটা হাতে নিয়ে মনে হচ্ছে কতদিন আমি রান্না করি না, এরকম একটা মনে হচ্ছিলো। আর এই যে খেতে বসে গেছি, ভাত, কচু শাক, আর মা ডিমের ঝোল করেছিল হালকা পাতলা করে।
আর ওদিকে রান্না করতে করতে আমার পাশের বাড়ির বৌদিকে দেখলে, আগের ব্লগেও তোমরা দেখেছো, ওই বৌদির সাথে একটু গল্প করছিলাম। আর বৌদি হচ্ছে এডিটিংটা বৌদি একটু দেখছিল। তারপর আমি স্নান টান করে আর খাওয়া দাওয়া করে আমি ওখানে আর ঘুমাইনি। আমার প্রচণ্ড কেমন যেন ঠান্ডা লাগছিল। আর বানু ঘরে ছিল, টিনটিন ছিল। টিনটিনকে আমি সেই সকালবেলা খেতে দিয়ে গেছি। আমার মনটা না এখানেই পড়ে থাকে জানো তো। বাচ্চা দুটো আছে, এদিকে বানু আছে, ওদিকে টিনটিন আছে। আমি এসে দেখি টিনটিন রাস্তায় ঘুরছে। তো আমি সেই সকালবেলা খেতে দিয়ে গেছিলাম, ওই কারণে আমি চলে এসেছি যে ওকে একটু খেতে দেবো। ওই জন্যই আমি দুপুরবেলায় খেয়ে উঠে মাত্র ওই বাড়ি থেকে চলে এসেছি। ঘরে এসে তারপরে আমি ঘুমিয়েছি। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে ঘরে সন্ধে দিয়েছি। অনেক দিন পর আমি একটু চোখটা লেগে গেছিলো আমার দুপুরবেলা, তো ঘুমিয়েছি আমি বেশ কিছুক্ষণ আজকে। তারপর ঘরে সন্ধে দিলাম। আর বৌদির ফোন আসলো যে যাবো একটু। বৌদি ওই ভয়েস ওভার দেওয়াটা একটু দেখছিল। আমি বললাম চলে আসো। বেশ কিছুদিন আগে আমি একটা পাতা তুলেছিলাম তেল বানাবো বলে আর গাছ বসাবো বলে, তো সেটা পরে পুরো শুকিয়েছিল। তো আজকে তেলটা বানিয়েছি, মাথায় একটু তেল মেখে নিলাম। চুলের অবস্থা খুবই খারাপ, কয়েকদিন হলে সেভাবে তেল মাখাও হয় না। তো ওই সন্ধ্যেবেলা তেলটা মাখছিলাম আর ওই বৌদির সাথে গল্প করছিলাম। ওর কাছে এসেছি শিখতে না পারি তো, তবু অনেকটাই পারি না, তবু শেখা মানে শেখার কোনো বয়স হয় না, তাই আমি ওর কাছে ছোট হয় তবু শিখতে এসেছি। আমি তো ফোন করলাম, তো ও তো একা আছে, তো ফোন করে তা ঘুমাচ্ছিল, তো বললাম মনটাও ভালো থাকবে, তাই চলে এলাম ওর কাছে। বৌদি কথা বলে সুন্দর, কিন্তু আসলে কি বলতো, মানে ফোনটা দেখলে ঘাবড়ে যায়। মানে ক্যামেরাতে তো সেভাবে কথা বলেনি। সবার প্রথম তোমাকে মনে করতে হবে ফোনটা তোমার বন্ধু, বন্ধুর মতো তোমাকে তুমি মনে করবে তুমি কারোর সাথে গল্প করছো। ধরো একটা একে মনে করো তোমার বান্ধবী, তুমি যেরকম করে তার সাথে কথা বলো, তখন তুমি ভয় পাও? ভয় পায় না, কিন্তু ওই ক্যামেরার সামনেই তো ভয় পায় না। ক্যামেরাটাকে নিজের বন্ধু না করলে তুমি কখনো এই কাজ করতে পারবে না। ক্যামেরার সামনে সমস্ত ফিলিংস তোমাকে তুলে ধরতে হবে। তোমার সাথে যেটা হবে তুমি সেটাই শেয়ার করো। হ্যাঁ, ওটা সব থেকে তোমার কনফিডেন্সও বাড়বে। তোমার জীবনে যেটা হবে তুমি সেটাই শেয়ার করো, তাতে তোমার মিথ্যে বলতে হবে না, কোনো কিছু বাধা নেই, কিচ্ছু নেই। আর নিজের ফিলিংসটা শেয়ার করলে যেটা হচ্ছে সেটা, তাতে তোমার কনফিডেন্সটাও বাড়বে। যদি তুমি ঘাবড়ে যাও, সেটাও বলবে যে আমি ঘাবড়ে যাচ্ছি। কথা আটকে যায়, যাক। কথা জড়িয়ে যায়, যাক। জড়িয়ে যায়, যাক। আমার নিজেরও এখন অনেক কিছু শেখার আছে। ব্লগে আমি এখনো অনেক কিছু শিখি। কোনো ভালো কারোর কিছু দেখলে এখনো শিখি যে এভাবে করলে হয়তো আমার ব্লগটা ভালো হবে। তোমাকে প্রথমে ফোনটাকে নিজের বন্ধু বানাতে হবে। সারাদিনের বন্ধু ওই তোমার। ভালোবাসো কাজটা। আমি তো ভালোবাসি, তুই তো জানিস, ভিডিও করি সব। তাহলে তুমি যদি কাজটাকে ভালোবাসো, নিজের কাজটা যখন তোমার শখ, নিজের ভালোবাসা হয়ে উঠবে, তখন না সেই কাজটাকে তোমার ভয় লাগবে না। একদিন জড়াবে, দুদিন জড়াবে, 3 দিনের দিন তোমার সুন্দর হবে। সে বলতে পারি না বলেই তো তুমি ভয় পাচ্ছ। তুমি ক্যামেরাকে একদম ভয় পেও না। বলো কত অব্দি বলেছো? হ্যাঁ, এবার বলো, তোমার ওই সময় মুখ টুক ধোয়া হয়ে গেছিল, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছিল না? তাহলে তুমি বলো, একটু ধীরে ধীরে বলো। কি বলবে আগে ভেবে নাও। এই ব্লগিং করা অনেক খাটনি, এডিটিং করা কতটা অনেক। শোন, আমি তো তোকে আগাগোড়াই বলেছিলাম যে ওটা করা খুব খাটনি, তোর বলিনি? ওটা তো আগাগোড়াই বলেছি, কিন্তু অন্যজন ভাবে হয়তো খাটনি না। আরো বড় হ বাবা। হ্যাঁ, আশীর্বাদ করো। হ্যাঁ, আরো বড় হ বাবা। শখ, তুই তো এগুলো জানিস। এই পার্লারে যাওয়া এটা আমার শখ, তোর দাদা কোনোদিনই বারণ করে না। না, হ্যাঁ, বলে এগুলো আমার শখের জন্য আমি করি। হ্যাঁ, একদম। আরে মনটাও তোমার ভালো থাকবে। তুমি এর সাথে মনে হবে যে না, কথা বলে নিজের কাজটা করি। আর দেখো, সত্যি কথা বলতে টাকা সবার প্রয়োজন। আর তুমি যদি বাড়িতেই বসে তুমি যদি টাকা রোজগার করতে পারো, কিছু টাকা যেটুকু হোক, সেটা তোমার জন্য অনেক। পার্লারে যায়, হাত দিন ঘরে বসে থাকি। তাহলে ঘুম থেকে উঠে আমি সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ফোনটা এই জায়গায় ধরবে, সকালবেলা একটু দূরে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে আগে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাসি বিছানা পড়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না। এটা বলো, এটাই তো সত্যি। তুমি তো বিছানা গোছাতে ভালোবাসো। আমি আগে ওটাই গুছাই, জানি। আমি ওই জন্য আমি মনের কথাগুলোই বলো, ওগুলোই গুছাই। হ্যাঁ, তোমার মনে যেটা আসছে, কোনো স্ক্রিপ্ট লিখতে হবে না, বানাতে হবে না। মনে তুমি যেটা করো সেটাই বলো। আগে বিছানা গুছাই, তারপরে আমি সব কাজ। হ্যাঁ, ওটাই বলো। বলো, ঘুম থেকে উঠে সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমাকে যেটা বললে ওটাই বলো, যে আমার ভালো লাগে না ওটাই বলো। ঘুম থেকে উঠে বলো না। ঘুম থেকে উঠে আগে বিছানাটাই ঠিক করে নি, কেন এটা আমার প্রত্যেক দিনের, এটাই আমার কাজ। আগে এটাই গুছিয়ে নি। ভালো লাগে বলে বলে দিচ্ছিস। সত্যি কথা আমার ভালো লাগে। এটা গোছানো হয়ে গেলে আমার মনে হয় যেন অনেকটাই কাজ হয়ে গেছে। অনেকটা টানা পড়েছে।
আমি বলতে পারি কিন্তু আমি অতটা পারি না, বলি না। হাসছিস, দেখ আমি এলাম বলে তুই হাসছিস, এটা করছি তোর হাসি মুখটা আসছে তো, তুই তো হাসছিলিস না, পড়ে রয়েছিলিস ঘরের ভেতরে। দেখ বৌদির জন্য একটু তো হাসছিস। আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে, কিছু কাজ আছে। বৌদি বসে আছে, ভয়েস ওভার দিচ্ছে। এই বাসনগুলোর নিচে এত জল জমেছিল, কতদিন ধরে যে পড়ে আছে তার কোনো ঠিক নেই। জল জমে শ্যাওলা পড়ে গেছে গাম্বিটা, জানো তো। বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, গাম্বিটা খালি করে নিচ্ছি। তো আসল কথাটা এবার বলি, তোমরা একটু সাহায্য করো আমাকে। কারণ কি, আমি জানি তোমরা সকলেই আমাকে ভালোবাসো, এই কারণেই সবাই এক এক জায়গা থেকে এক এক রকম মানুষ আমাকে ফোন করছো। এবার আমি তো কাউকে চিনি না, অচেনা মানুষের সাথে আমি অত খুলে কথা বলতে পারছি না। আর কিছু চেনা মানুষ আছে যাদের সাথে খুব কম কথা হচ্ছে, আমি এখন কথা বলার মতো অবস্থা নেই। এক একজন এক এক রকমভাবে ফোন করছো, এক এক রকমভাবে আমাকে অ্যাডভাইস দিচ্ছ, এটা করো ওটা করো সেটা করো। এতে করে আমার মাথা একদমই খারাপ হয়ে যাচ্ছে। আমি কথা বলতে একদমই ভালো লাগছে না আমার এখন। আমি নিজেকে একটু সামলে নিই, আমি জানি আমি নিজেকে সামলে উঠতে পারবো, তবে আমাকে একটু একা ছেড়ে দাও, এই সাহায্যটা করো আমাকে। একা পুরোপুরি ছেড়ে দাও, আমি ঠিক নিজেকে সামলে নেবো। আমি ছোট থেকেই নিজের দায়িত্ব নিজে নিতে জানি, কিন্তু মাঝখানে একটু গড়বড় হয়ে গেছিলো। আমি নিজেকে সামলে নেবো। তোমরা প্লিজ সবাই মিলে এরকমভাবে সারাদিন যদি কল করতে থাকো, আমি নিজের কাজে ফোকাস করতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে নানান জনের নানার কথা শুনে। তো আমাকে একটুখানি সময় দাও, আমি সব কিছু সামলে নেবো। 4-5 দিনের মধ্যে তোমরা বলছো সব কিছু ঠিক করে নিতে, এটা কখনো সম্ভব? আমার মধ্যে যা যাচ্ছে আমি সেটা জানি।